সম্প্রতি বিভিন্ন সেক্টরে যে সংস্কার চলছে এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা পেশ করেছে ৩ শতাধিক পৃষ্ঠার দীর্ঘ প্রস্তাবনা। সবচেয়ে অবাক হয়েছি যখন সরকার প্রধান সরাসরি বলেন যে এই সংস্কার প্রস্তাবনা এই সুপারিশ মালা এটাকে বইয়ে পাঠ্যপুস্তকে ঢুকাইতে হবে, ছাপায়া বিলি করতে হবে, সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা জানি যে কি প্রতিষ্ঠা করার কথা তারা বলছে। আমি শুধু মূল পয়েন্টগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হবে না। প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো জাতীয় সংসদে ৩০০ আসনের পাশাপাশি যেগুলোতে লড়াই করে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে জিতে আসতে হবে আলাদা ৩০০ আসন সংরক্ষিত নারীদের জন্য রাখতে হবে। বড় যে প্রস্তাবনাটা আছে সেটা হলো সম্পত্তিতে নারীর অধিকার পাওনা এটা সমান সমান সাব্যস্ত করতে হবে। এই সংস্কার কমিশনের প্রথম পৃষ্ঠায় আছে। ধর্মভিত্তিক পারিবারিক আইন নারীর প্রতি বৈষম্য আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। ধর্মভিত্তিক পারিবারিক আইন যদি থাকে সমাজে তো ধর্মের কারণে নারী নাকি জুলুমের শিকার হয়। তালাক ছেলেরা দিবে, মেয়েরা দিবে না, এটাই হলো শরিয়ার আইন। এখন এদের দাবি হলো মেয়েরাও তালাক দিতে পারতে হবে, সমান সমান অধিকার থাকতে হবে। ছেলে মেয়ে উভয়ের হাতে, এক পক্ষের হাতে তালাক দেওয়ার পাওয়ার আছে, তাতেই বিয়ে যে পরিমাণ হয় ভাঙে সে পরিমাণ। যদি উভয় পক্ষের হাতে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হয় তাহলে বিয়ে আর একটাও টিকবে না। আল্লাহ কেন নিষেধ করেছেন সেটা বোঝার মতো ঘিলু বা মগজ তোমার মাথায় হয়তো নাই, তুমি আল্লাহর আইন নিয়ে প্রশ্ন তুলতে আসছো। ৩৭ নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যৌন পেশাকে অপরাধ হিসাবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে এটাকে স্বীকৃতি দেওয়া, এটা দাবি করেছে তারা। ২৬ নম্বর পৃষ্ঠায় আছে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে। তার মানে নারীকে তারা আগায় নিতে চায়, বাধা দেয় হলো কারা? ধর্মীয় গোষ্ঠী। ৪৫ নম্বর পৃষ্ঠায় আছে অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে। ৪১ নম্বর পৃষ্ঠায় আছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ন্যায়সঙ্গত নিষ্পত্তি নিশ্চিত করতে বৈবাহিক সম্পত্তির ৫০-৫০ ভাগাভাগি কার্যকর করতে হবে। ৭৪ নম্বর পৃষ্ঠায় বৈবাহিক ধর্ষণের কথা বলা আছে। একই জিনিস ৯ নম্বর এবং ৭০ নম্বর পৃষ্ঠায়ও আছে। বৈবাহিক ধর্ষণ এটা এমন এক শয়তানি, এটা হলো বিবাহ ব্যবস্থাপনা ধ্বংসের বন্ধ করার সবচেয়ে বড় পায়তারা। ঘরে ঘরে প্রত্যেকটা পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য এই যে শয়তানের নীল নকশা এদেশে সুপারিশ হিসাবে পেশ করা হয়েছে, এটার প্রত্যেকটা পয়েন্ট প্রতিটা লাইন পৃষ্ঠা আপনি পড়লে দেখবেন পুরোটা হলো আমাদের সমাজকে ধ্বংস করার একটা মহা আয়োজন। ৩৪ নম্বর পৃষ্ঠায় আছে সংবিধানের অনুচ্ছেদ ১৮(২) গণিকা বৃত্তি অর্থাৎ পতিতাবৃত্তির বিষয়টিকে বাদ দিতে হবে। আপনারা জানেন পর্ন ইন্ডাস্ট্রি, এই পর্ন ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি টাকার বিজনেস। এখানে এই পতিতাবৃত্তির বৈধতা দিয়ে মূলত তাদের সেই ব্যবসাকে তারা জিয়ে রাখতে চায়, যে এইটাকে তারা ৭৪ নম্বর পৃষ্ঠায়, ৩৭ নম্বর পৃষ্ঠায়, ১৩২ নম্বর পৃষ্ঠায়, ১৩৫ নম্বর পৃষ্ঠায়, ১৫৫ নম্বর পৃষ্ঠায়, অর্থাৎ পুরো সুপারিশনামার প্রতিটা পৃষ্ঠা বিভিন্ন জায়গায় তারা এটা লিখেছে। তার মানে তারা যে কোনো মূল্যে এদেশে পতিতাবৃত্তি এটাকে প্রতিষ্ঠা করতে চায়। ১০৫ নম্বর পৃষ্ঠায় আছে শরীর আমার সিদ্ধান্ত আমার। গ্রামে গঞ্জে গোপনে গোপনে যে কথা বলতো এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে সে কথা বলার চেষ্টা করছে। তাদের সাহস কোথায় গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করতে পারেন। ১০ নম্বর পৃষ্ঠায় আছে রাষ্ট্র হবে ইহজাগতিক এবং মানবিক। খেয়াল করেন। ১৬৩ নম্বর পৃষ্ঠায় আছে ঘরের কাজ নারীর বা নারীরা ধূমপান করে না এই জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। পশ্চিমারা এগুলো করে তাদের পরিবার ব্যবস্থাপনা, তাদের সমাজ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। সেগুলো আমাদের দেশে আমদানি করার অপচেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের মাথার উপরে ভর করে যারা করতে চাচ্ছে তারা জানে না এটা করতে চাইলে এদেশের একজন মানুষও সেটা করতে দিবে না। আমরা সরকারের ভালো কাজের প্রশংসা করে দেখি এই নয় যে সরকারের এত বড় সাহস হবে এদেশের সকল ধর্মের মানুষের বিশ্বাসের বিরুদ্ধে তারা দাঁড়াবে। এত বড় দুঃসাহস করা এটা কোন সুযোগ এই সমাজে অন্তত, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলছেন যে এটা ছাপায় বিলি করা দরকার, এটা পাঠ্যপুস্তকে পড়ানো দরকার, এটা নাকি এত গুরুত্বপূর্ণ ভালো ভালো জিনিস এটাতে আছে। ওনার ভালো কাজের প্রশংসা আমরা করবো, তাই বলে এই ধরনের জঘন্য কথা এটার সমালোচনা অবশ্যই আমাদেরকে করতে হবে, এটা আমাদের দায়িত্ব। ১০০ পৃষ্ঠায় আছে এই সুপারিশনামা যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। এই আমলে যত সংস্কার কমিশন যত সংস্কার প্রস্তাবনা করেছে তার ২টা ৪টা ৬টা পয়েন্ট নিয়ে আপনার আমার কারোর ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশন এদের এই প্রস্তাবনার আগা গোড়া
পুরাটাই নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়ার মতো। সম্প্রতি বিভিন্ন সেক্টরে যে সংস্কার চলছে এর মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা পেশ করেছে ৩ শতাধিক পৃষ্ঠার দীর্ঘ প্রস্তাবনা। আজ আমরা সংক্ষিপ্ত আকারে সেই ৩ শতাধিক পৃষ্ঠার এই সংস্কার কমিশনের প্রস্তাবনায় সুপারিশে কি কি বিষয় আছে সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে এই প্রস্তাবনা রীতিমতো আমাদের সমাজের সকল ধর্মের, শুধু মুসলমান নয়, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সকল ধর্মের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের সব মানুষ এই 4 ধর্মের মধ্যেই প্রায় সীমাবদ্ধ, সীমিত সংখ্যক কিছু নাস্তিক বাদ দিলে। তার মানে গোটা বাংলাদেশের সমস্ত মানুষের মূল্যবোধ, চিন্তা, দর্শন, বিশ্বাস এর সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছে কেমন যেন এই সংস্কার কমিশন। একটা সংস্কার প্রস্তাবনার 2টা বা 3টা বা 4টা 5টা পয়েন্ট নিয়ে আপত্তি থাকতে পারে, কিন্তু এমন এক সংস্কার প্রস্তাবনা তারা জমা দিয়েছেন যার প্রতিটি পাতায় পাতায়, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় রীতিমতো আপত্তি নয়, শরীরে যে কোনো বিশ্বাসী মানুষের গায়ে আগুন ধরবার মতো অনেক পয়েন্ট এখানে রয়েছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার কল্যাণে, মূলধারার মিডিয়াগুলোর কল্যাণে দেখতে পেয়েছেন যে নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন একজন কোত্থেকে লেবাস লাগিয়ে আনা হয়েছে, এর বাইরে বাকি যারা আছে পুরো টিম মাননীয় প্রধান উপদেষ্টার সাথে তারা একসাথে ছবি তুলেছেন, পত্রপত্রিকায় সেগুলো ফলো করে প্রচার হয়েছে। তাদের কারোর মাথায় আমি কাপড় দেখিনি, অথচ বাঙালি নারী মাথায় কাপড় দেয়, হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান। তাহলে এই সংস্কার কমিশনের নারীরা তারা কি বাঙালি নারীর কোনো প্রতিনিধিত্ব করছে বলে মনে হয়? তাদের অন্যান্য যে সমস্ত বেশভূষা, তাদের যে ড্রেস আপ, তাদের যে হাব ভাব, এইটার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা দীর্ঘদিন ধরে তিনি গ্রামীণ নারীদের নিয়ে কাজ করছেন। আমার বিনীত অনুরোধ যে তিনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা তার আছে। এদেশের আপামর সাধারণ মানুষের মা বোনরা, মেয়েরা, হিন্দু হোক, মুসলিম হোক, অন্য ধর্মের হোক, তাদের সাথে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনের নারীদের ড্রেস আপের কোন মিল তিনি খুঁজে পান কিনা। এরা কি আসলে বাংলাদেশের আপামর সর্বস্তরের নারীদের প্রতিনিধিত্ব করে, নাকি পশ্চিমাদের নিছক দালালি এবং অন্ধ অনুকরণ করে? এটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই, কমন সেন্স দিয়ে ছবিটার দিকে তাকালে বোঝা যায়। আমরা মানুষের ভালো কাজের প্রশংসা যেমন করতে কার্পণ্য করব না, ঠিক একইভাবে তিনি যখন কোনো ভুল করেন সেটার নিন্দা বা সমালোচনা করতেও কার্পণ্য করা উচিত নয়। অনেক ভালো কাজ যেমন প্রধান উপদেষ্টা মহোদয় করছেন, সেগুলোর জন্য প্রশংসা তিনি পাচ্ছেন, এটি তার হক, পাওনা, প্রাপ্য, কৃতজ্ঞতা আমাদের আদায় করা উচিত। কিন্তু সেক্ষেত্রে অনেক ভালো কাজের মধ্যে এই একটা কাজ এমন হয়েছে যে কাজটাকে আমাদের প্রত্যেককে শতকণ্ঠে সমালোচনা করতেই হবে, কারণ এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটি আমাদের আত্মপরিচয়ের প্রশ্ন, আইডেন্টিটির প্রশ্ন। পৃথিবীর প্রত্যেকটা জাতি তার নিজস্ব জাতিসত্তা, নিজস্ব আত্মপরিচয় নিয়ে তারা বেঁচে থাকে। আপনি ইতালিতে গেছেন, সেখানে মানুষ পিজা পাস্তা খেয়ে অভ্যস্ত, সেখানে সব জায়গায় পিজা পাস্তা পাওয়া যায়, পিজা পাস্তা খেয়েই মানুষ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আপনি সেখানে যে যখন দেখেছেন মানুষ পিজা খায়, পাস্তা খায়, এটাই তাদের প্রিন্সিপাল ফুড বা এটাই বিষয়ক মানুষ খায়, সব জায়গায় পাওয়া যায়। এবার আপনি সেখান থেকে বাংলাদেশে এসে সংস্কার প্রস্তাবনা দিলেন যে বাংলাদেশে আর ভাত মাছ নয়, আসুন আমরা পিজা পাস্তা ঘরে ঘরে খাওয়ার আন্দোলন সংগ্রাম করি। কোন জায়গায় কোনো কিছু দেখে অন্ধের মতো সেটাকে অনুকরণ করার যে প্রবণতা, দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের প্রত্যেকের মধ্যে আমরা সেই প্রবণতা লক্ষ্য করেছি। আমি শুধু মূল পয়েন্টগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হবে না যে এটা রীতিমতো বাংলাদেশের শত শত হাজার হাজার বছর ধরে চলে আসা আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়, এটার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধের সামিল। সবচেয়ে অবাক হয়েছি যখন
সরকার প্রধান সরাসরি বলেন যে এই সংস্কার প্রস্তাবনা, এই সুপারিশ মালা, এটাকে বইয়ে পাঠ্যপুস্তকে ঢুকাইতে হবে, ছাপায়া বিলি করতে হবে, সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা জানি যে কি প্রতিষ্ঠা করার কথা তারা বলছেন। আমি একটা কথা সবসময় বলি, পশ্চিমের মানুষ, ইউরোপিয়ান আমেরিকানরা, তারা অনেক ক্ষেত্রে জাগতিক জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, কলকারখানা, আবিষ্কার, এসব ক্ষেত্রে তারা আমাদের চাইতে অনেক দূরে এগিয়ে, এবং সেক্ষেত্রে তাদের অনুসরণ করতে কোনো সমস্যা নেই। তাদের সেগুলো অনুসরণ করে আমরাও এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু যেই ক্ষেত্রে আমরা তাদের চাইতে আগে আছি, সেই ক্ষেত্রে তাদের অনুকরণ করার কোনো প্রশ্ন উঠতে পারে না। একজন সম্পদশালী হয়েছেন, তিনি যদি বৈধ উপায়ে সম্পদ উপার্জন করে থাকেন, আপনি তার মতো সম্পদ উপার্জনের চেষ্টা করেন, এতটুকু ঠিক আছে। কিন্তু তাকে টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে তার সবকিছু আপনি অনুসরণ শুরু করবেন, সে টাকাওয়ালা পয়সাওয়ালা, সে বাপকে ভাত দেয় না, আপনি কি সেটা অনুসরণ করবেন? পশ্চিমাদের অনেক কিছু আছে যেগুলো ভালো, সেগুলো অবশ্যই আমরা অনুসরণ করার চেষ্টা করবো, কিন্তু তাদের খারাপটা অনুসরণ করার কোনো মানে হতে পারে না। আমি এই জন্য বলি, জাগতিক জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ইত্যাদিতে তারা যদি আমাদের চাইতে 200 বছর এগিয়ে থাকে, ফ্যামিলি ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা, দাম্পত্য সুখ শান্তির ক্ষেত্রে আমরা তাদের চাইতে 400 বছর এগিয়ে আছি। অতএব এই ক্ষেত্রে তাদের অনুসরণ করা এটা অগ্রসরতা নয়, এটা পাশ্চাত্যপদতা, এটা সামনে যাওয়া নয়, এটা পিছে যাওয়া। পশ্চিমারা নারীকে কি দিয়েছে এটা বোঝার জন্য আপনি শুধুমাত্র পশ্চিমে নারীদের ইসলাম গ্রহণের প্রবণতার দিকে তাকালেই যথেষ্ট হবে। প্রত্যেকটা দেশে দেখবেন পুরুষের তুলনায় মেয়েরা ইসলামের দিকে বেশি আসছে, কারণ সেখানকার মেয়েদের বুঝতে আর বাকি নাই যে অধিকারের নাম দিয়ে এরা আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইরকম কিছু বস্তা পচা সস্তা প্রস্তাবনা এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রস্তাব করেছে। আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক শতকণ্ঠে এটার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জানাতে হবে, এবং এই কমিশনের প্রস্তাবনা সবটুকুন বাতিল এবং পুরো কমিশন বাতিল করে নতুন করে যে সমস্ত নারীরা এদেশের সর্বস্তরের নারীদের সত্যিকারের প্রতিনিধিত্ব করে, তাদেরকে ধারণ করে, তাদের কৃষ্টি কালচারকে শ্রদ্ধা করে, তাদের দিয়ে কমিশন গঠন করে তারপর যথোপযুক্ত প্রস্তাবনা পেশ করা হোক, এই দাবিটা আমাদের প্রত্যেকটা মানুষকে উঠাতে হবে। কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটি তত্ত্বাবধায়ক বা অনির্বাচিত সরকার, তাদের ভোটের কোনো গরজ সাধারণত থাকে না। অতএব জনগণ কি বললো না বললো এটা কেয়ার করার সুযোগ তাদের থাকে না ততটা, বা প্রয়োজন থাকে না। এই সুযোগে যদি কোনো ধ্বংসযজ্ঞ চালানো হয়, কোনো বিধ্বংসী বিষয় আমাদের সমাজে চাপিয়ে দিয়ে যাওয়া হয়, সেটা আর সরানো সম্ভব হবে না। অতএব সময় থাকতে সবাইকে সতর্ক হতে হবে। আসুন আমরা জানি কি আছে এখানে। মৌলিকভাবে যে পয়েন্টগুলো আছে, অনেক কথা নিয়ে কথা বলা যায়, অনেক ইস্যু নিয়ে কথা বলা যায়, কিন্তু আমরা খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট বলি। প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা হলো জাতীয় সংসদে 300 আসনের পাশাপাশি যেগুলোতে লড়াই করে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে জিতে আসতে হবে, আলাদা 300 আসন সংরক্ষিত নারীদের জন্য রাখতে হবে। আচ্ছা, এইটার সমালোচনা করলে বলা হবে যে এই মৌলভী সাহেবরা নারী বিরোধী। মৌলভী সাহেবরা সবাই তা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো নারীর স্বামী, কোনো না কোনো মেয়েদের বাবা, কোনো না কোনো বোনদের ভাই। অতএব পুরুষকে নারীর মুখোমুখি দাঁড় করানো, এটাই হলো সবচেয়ে বড় শয়তানি। সংরক্ষিত আসন মানে কোটা, যে কোটার বিরুদ্ধে এত সংগ্রাম, এত যুদ্ধ, এত বড় পরিবর্তন নারী বিষয়ক সংস্কার কমিশন আবার প্রস্তাব করছে, সেই কোটা 5%, 10% না, পুরা 50%, 50%, অর্থাৎ 300 আসনের পার্সেন্ট, 300 আসনের পাশাপাশি 300 আসন নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সংরক্ষিত রাখার মানে কি? সংরক্ষিত রাখার মানে হলো ভোট দ্বারা নির্বাচিত হয়ে আসবে না। অবাক করা বিষয় হলো এরাই কিন্তু পুরা প্রস্তাবনার আগাগোড়া একটা কথাকে বেশি স্টাবলিশ করার চেষ্টা করেছে, যে নারী এবং পুরুষের সমান সমান অধিকার থাকতে হবে। তো সমান সমান যদি হয়, পুরুষ যদি ভোট পেয়ে লড়াই করে আসন পায়, নারীও ভোট পেয়ে লড়াই করে আসনে আসবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো সমান সমান।
নারীর জন্য 300 আসন আপনি ধরে রাখবেন আর বলবেন সমান সমান চাই। তো এটা তো স্ববিরোধিতা, এটা তো সাংঘর্ষিকতা, এটা তো সবচেয়ে হাস্যকর কথা। কিন্তু সেই হাস্যকর কথাটা বলা হচ্ছে এখানে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা জানেন একজন সংসদ সদস্যের বিপরীতে রাষ্ট্রের কতগুলো টাকা খরচ হয়, কি পরিমাণ টাকা খরচ হয় একজন সংসদ সদস্যের বিপরীতে আমরা সবাই কম বেশি জানি। এরকম একটা গরিব রাষ্ট্রে আরো 300 জন সংসদ সদস্য চাপায় দিবে, যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না, তারা কোটায় আসবে। ইতিপূর্বে যে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য হয়ে আসছেন, তাদের অনেকের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনে, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে যার পর নাই বিনোদন পেয়েছেন। তাদের চিরকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিটমিট করে হেসেছে। এটা হলো বড়লোক প্রভাবশালী সমাজের বিত্তশালী এদের বউদেরকে এমপি বানানোর একটা নীল নকশা। এই সংরক্ষিত আসনে কখনো রিকশাওয়ালার বউকে এমপি হতে দেখবেন না, কখনো খেটে খাওয়া দিনমজুরের মানুষের বউকে এমপি হতে দেখবেন না। এমপি হবে ঘুরে ফিরে ওনাদের বউরা, যাদের যোগ্যতা নাই ভোটে আসার, তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে, রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে, কোটা প্রথাকে 100% বাস্তবায়ন করতে হবে। এটা হলো নারী বিষয়ক কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাবনা। দ্বিতীয়ত, মোটা দাগে বড় যে প্রস্তাবনাটা আছে সেটা হলো সম্পত্তিতে নারীর অধিকার পাওনা এটা সমান সমান সাব্যস্ত করতে হবে। অর্থাৎ বাবার সম্পদে, মায়ের সম্পদে সন্তান হিসাবে ছেলে যদি এক আনা পায়, মেয়েও এক আনাই পাবে, সমান সমান পাইতে হবে। শুনতে খুব সুন্দর শোনা যায়, ভালোই তো। একই বাপের ছেলে, একই বাপের মেয়ে, তো ছেলে 2 আনা পেলে মেয়েও 2 আনা পাবে, ছেলে 2 আনা পেলে মেয়ে কেন 1 আনা পাবে? এটা তো বৈষম্য। এটা শুনতে খুব ভালো শোনা। প্রচলিত আইনে, আমাদের দেশে প্রচলিত আইনে খোরপোশ ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার? ছেলের। প্রচলিত আইনেই, ইসলাম তো আছেই। তো খোরপোশের বেলায় আপনি এটা বলবেন না যে না, আজ থেকে বাংলাদেশে এই কমিশন এই সুপারিশ করে নাই যে স্বামীরা কেউ স্ত্রীদের খরপোশ দিতে বাধ্য না, স্ত্রীরা চাকরি বাকরি তাদের খাওয়ান তারা জোগাড় করবে। এটা তো বলেন নাই। খরচের বেলায় তো বলেন নাই যে যার যার খরচ তার তার, কিন্তু সম্পদ পাওয়ার বেলা বলতেছেন হাফ হাফ, সমান সমান। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের প্রত্যেককে যার যার ন্যায্য অধিকার দিয়েছেন। কি দিয়েছেন? সমান না, কি দিয়েছেন? ন্যায্য। কারণ সব ক্ষেত্রে সমান দিলে ন্যায্য হয় না, সব ক্ষেত্রে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত। আল্লাহ তাআলা ন্যায্য অধিকার দিয়েছেন, যথাযথ ইনসাফপূর্ণ অধিকার দিয়েছেন, যাকে যা দেয়া দরকার। বেশ কয়েকটা ছোট ছোট উদাহরণ এই বিষয়ে আমি এর আগে বারবার আপনাদেরকে দিয়েছি। আপনার 2টা ছেলে আছে, বা একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলেটার জ্বর হয়েছে, মেয়েটার জ্বর হয় নাই। ছেলের জ্বর হয়েছে এজন্য বাজার থেকে তাকে ডিসপেন্সারি থেকে নাপা এনে বড়া পেটে খাওয়াই দিয়েছেন। কেন? কারণ তার জ্বর হয়েছে। মেয়েটার শরীরে জ্বর নাই, সে সুস্থ। সমান অধিকারের দাবি হলো মেয়েরাও ধরে একটা খাওয়াই দিবেন। কারণ টাকা দিয়ে নাপা কিনে একজনকে খাওয়াবেন আরেকজনকে খাওয়াবেন না, এটা তো বৈষম্য, এটা তো জুলুম। তাহলে সমান অধিকারের দাবি হলো ছেলেকে একটা নাপা খাওয়াইছেন, মেয়েকেও একটা খাওয়াই দিবেন। এখানে সমান সমান দিলেন, তাতে কি ন্যায্য কাজ হলো? ইসলাম ন্যায্য করতে বলে, যাকে যেটা দরকার। এর এখন নাপা দরকার, এর নাপা খাওয়াইতে হবে। আরেকজনকে এখন নাপা খাইতে চাইলেও মানা করতে হবে, খাইতে দেওয়া যাবে না। এটাই হবে ইনসাফ। সব জায়গায় সমান সমান করলে ইনসাফ হয় না। একজনের গায়ে জ্বর আসছে, তার জন্য ফ্যানটা বন্ধ করে দিতে হবে তার রুমে, কারণ জ্বর আসছে, তার শীত লাগতেছে। আরেকজনের ঠান্ডা সর্দি লাগে না, এখন খুব গরম পড়তেছে, তার রুমে ফ্যানটা অবশ্যই বন্ধ রাখতে হবে, কারণ সমান সমান লাগবে। মেয়ের রুমে ফ্যান যখন বন্ধ, তাহলে ছেলের রুমে ফ্যান বন্ধই থাকা উচিত, নাহলে সমান সমান হবে। এখন যদি ছেলের রুমে ফ্যানটা চালাইতে দেন, তাহলে একজনের ফ্যানের বাতাস খাওয়াচ্ছেন, সে বিদ্যুৎ বিল খরচ করতেছে, আরেকজন ফ্যানের বাতাস খাচ্ছে না, বিদ্যুৎ বিল বাঁচাচ্ছে, তাহলে জুলুম হয়ে গেল, বৈষম্য হয়ে গেল। এবার যদি দোনো রুমে আপনি ফ্যান চালাই দেন,
এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? তাহলে এই জুলুম